আজ 10ই মহরম, পবিত্র আশুরা। শোক, ত্যাগ আর প্রতিবাদের গৌরবময় স্মৃতি বিজড়িত একটি দিন। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও গভীর আবেগে দিনটিকে স্মরণ করা হয়। এদিন মুসলমানরা নানা ইবাদাত, দোয়া মোনাজাত এবং সমাজ কল্যাণমূলক কাজের মধ্য দিয়ে কারবালার আত্মত্যাগের মহিমা স্মরণ করেন। শিয়া মতাবলম্বীরা ইমাম হোসেনের শোকে মাতমের পাশাপাশি রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে তাজিয়া মিছিল বের করেন। দিনটি মুসলিম উম্মার কাছে গভীরভাবে শোকাবহ ও তাৎপর্যপূর্ণ। 61 হিজরির আজকের এই দিনেই কারবালার প্রান্তরে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা ও তার পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করা হয়। তাজিয়া মিছিলের খবর জানাতে দর্শক যাচ্ছি হোসেনি দালান এলাকায়। সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার। আপেল, প্রতি বছর হোসেনি দালান এলাকা থেকে যেই ঐতিহ্যবাহী মিছিল বের হয় সেটি এবছর বের হয়েছে কিনা, সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? হোসেনি দালান ইমামবাড়া থেকে তাজিয়া মিছিলের প্রস্তুতি প্রায় শেষ। কিছুক্ষণের মধ্যে এই মিছিলটি শুরু হবে। পুরান ঢাকার গলি ধরে বকশীবাজার, এরপরে নিউ মার্কেটের সামনে হয়ে যে মিরপুরে যে রোডটি গেছে ঢাকা কলেজের সামনে দিয়ে সেই মিছিলটি বের হয়ে সিটি কলেজের সামনে দিয়ে বাম পাশ হয়ে ধানমন্ডি জিগাতলা বাস স্ট্যান্ডে যেয়ে এই মিছিলটি শেষ হবে। এবং নানা বয়সী মানুষ এই মিছিলে যুক্ত হয়েছেন। আর আমি দেখলাম যে নতুন প্রজন্ম অর্থাৎ ছোট বাচ্চাদেরকেও এই মিছিলে নিয়ে আসা হয়েছে। বেশ কয়েকজনের সঙ্গে কথা বললাম, তাদের বক্তব্য যে ইসলামকে সমুন্নত রাখতে ইমাম হোসেনের যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগের কাহিনী তাদের নতুন প্রজন্মের কাছে সেই শিক্ষাটি তারা দিতে চাচ্ছেন। এবং সারা বিশ্বে আমরা যেটি দেখেছি যে ইসলামের বিভিন্ন জায়গায় মুসলমানদের উপর নির্যাতন করা হচ্ছে, জুলুম করা হচ্ছে, সেখান থেকে যাতে সবাই মিলে অর্থাৎ সারা বিশ্বর মুসলিম জাতি ঐক্যবদ্ধ হয়ে এই যে জুলুম অন্যায়ের বিরুদ্ধে যাতে তারা প্রতিবাদ করতে পারে, সেই বার্তাটা, সেই শপথটাও তারা এই মিছিল থেকে নিতে চাচ্ছেন। এবং মিছিলটি যাতে শান্তিপূর্ণভাবে শেষ হয়, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মিছিলের সামনের দিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন, মাঝে এবং পিছনেও রয়েছেন, যাতে শান্তিপূর্ণভাবে এই মিছিলটি শেষ হয়। তবে আমরা অন্যান্যবার যেটি দেখেছি, এই মিছিলে যাতে কাঁচি, ছুরি, চাপাতি, তলোয়ার যাতে ব্যবহার না হয় সেটি নিষিদ্ধ করা হয়েছে, সেগুলোতে অনুরোধ করা হয়েছে এগুলো যাতে তারা ব্যবহার না করেন এখানে। তবে এখন এই মিছিলটি প্রস্তুতি প্রায় শেষ। যেটি বললাম যে কিছুক্ষণের মধ্যেই মিছিলটি শুরু হবে এবং মিছিলের সাথেই আমরা থাকব এবং এই মিছিলের সবশেষ অর্থাৎ এই শোক যে শোভাযাত্রার সবশেষ তথ্য দর্শকদেরকে জানিয়ে দেব। দর্শক, আমরা ছিলাম হোসেনি দালান এলাকায়, এবারে চলে যাব মোহাম্মদপুর এলাকায়। সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী আবির আহমেদ। আবির, আজ আশুরা উপলক্ষে শিয়া মসজিদ এলাকায় কি পর্যায়ের প্রস্তুতি দেখছেন, কেমন দেখছেন, সবশেষ আমাদের জানাবেন। আমি এই মুহূর্তে রয়েছি মোহাম্মদপুরের শিয়া মসজিদ এলাকায়। তবে এটি তাজিয়া মিছিল নয়, এটি শোক মিছিল। তাজিয়া মিছিল এখন শুরু হবে না, তাজিয়া মিছিলটি কিন্তু বিকাল নাগাদ শুরু হবে। আজকের এই দিনে প্রিয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় দৌহিত্র ইমাম হোসেনকে কিন্তু কারবালার প্রান্তরে তিনি নিহত হন, সেই স্মরণে কিন্তু এই মিছিল করা হয়, এই শোক মিছিল করা হয়। সকাল থেকে কিন্তু এই মিছিলের বিভিন্ন আনুষ্ঠানিকতা হয়েছে। এখানে সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু অংশগ্রহণ করছে। মূলত শিয়া সম্প্রদায়ে যারা রয়েছেন তারা এখানে অংশগ্রহণ করেছেন। এই মিছিলে দেখতে পাচ্ছি, আপনাকে দেখাতে চাচ্ছি যে কিছু প্রতীক হিসাবে কিছু ছবি ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ মুসলমানদের উপরে যে বর্বর হামলা করা হচ্ছে, সেই হামলা করা হয়েছিল, এই ইসরায়েল যে হামলা করেছে গাজা এবং ইরানের উপরে, সেটিও কিন্তু এই মিছিলের মাধ্যমে প্রতিবাদ তারা জানাচ্ছে। এখন পর্যন্ত এই মিছিলগুলো এখান থেকে বের হয়ে বেশ কয়েকটি মিছিল তারা একসাথে অংশগ্রহণ করে মিছিলগুলো কিন্তু একত্রিত হবে ফার্মগেট এলাকায় এবং সেখান থেকে আনুষ্ঠানিকভাবে তারা বিভিন্ন জায়গায় চত্বর দিবেন। এরপরে দুপুর নাগাদ কিন্তু তাজিয়া মিছিলটি বের হবে। এবং আরেকটি বিষয়ে জানিয়ে রাখতে চাই, তারা বলছেন যে এই মিছিলটি শুধু ইমাম হোসেনকে স্মরণ করার জন্য নয়, মুসলমানদের উপর বিভিন্ন সময়ের যে বর্বর হামলা করা হয়েছে তার প্রতিবাদ জানানো হচ্ছে এই মিছিলের মূল উদ্দেশ্য। এছাড়াও বিভিন্ন সময় যে মুসলমানদের উপর হামলা করা হয় সেটির প্রতিবাদও কিন্তু এই মিছিলের মাধ্যমে জানানো হয়। তো এটি ছিল মোহাম্মদপুর এলাকা থেকে আমার কাছে সর্বশেষ। আবির, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা জানছিলাম তাজিয়া মিছিলের খবরাখবর।
বিনিয়োগের স্থবিরতার কারণে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি দেশের ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। সবশেষ গেল মে মাসে খাতে বার্ষিক ঋণ প্রবৃদ্ধি কমে দাঁড়িয়েছে 6.95%, যা গেল 3 মাসের মধ্যে সবচেয়ে কম। বেসরকারি খাতের ঋণ প্রবাহ কমার পেছনে রাজনৈতিক অনিশ্চয়তার পাশাপাশি সুদ হারের ক্রমাগত বৃদ্ধি, তারল্য সংকট এবং সরকারের অতিরিক্ত ব্যাংক ঋণ নির্ভরতাকেই দায়ী করছেন অর্থনীতিবিদ সহ সংশ্লিষ্টরা। রিপোর্ট করেছেন আরাফাত ইসলাম। উচ্চ মূল্যস্ফীতির লাগাম টানতে বাংলাদেশ ব্যাংক সংকোচনমূলক মুদ্রানীতি অনুসরণ করছে। এ কারণে কেন্দ্রীয় ব্যাংক নীতি সুদহার বাড়িয়ে 10% করায় বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণের সুদহার বেড়ে দাঁড়িয়েছে 16%। সুদহার বেড়ে যাওয়ায় বেসরকারি খাতের ঋণ প্রবাহে স্থবিরতা দেখা দিয়েছে। মে মাস শেষে বেসরকারি ঋণের প্রবৃদ্ধি দাঁড়িয়েছে 6.95%, গত বছর যা ছিল 10%-এর বেশি। এর আগে সবশেষ গত ফেব্রুয়ারিতে ঋণ প্রবৃদ্ধি সবচেয়ে কম 6.82%-এ নেমেছিল। সেই হিসাবেও গত 3 মাসের মধ্যে সবচেয়ে কম প্রবৃদ্ধি হয়েছে। ব্যবসায়ীরা বলছেন, চলমান মুদ্রানীতির কারণে ঋণ নিতে আগ্রহী হতে পারছেন না উদ্যোক্তারা। আমাদের সংকোচনমূলক মুদ্রানীতি এবং রাজস্ব নীতির কারণে কিন্তু সরাসরি আমরা দেখতে পাচ্ছি যে ইনভেস্টমেন্ট কমছে। প্রায় আমাদের 30% ওয়ার্কিং ক্যাপিটাল ফ্লো কমে গেছে রিকোয়ারমেন্টের তুলনায়। সো এই ফলে যেটা হচ্ছে, এটার থেকে আমরা একটা বড় ধরনের একটা সংকট ক্রিয়েটেড হয়েছে যে এক্সিস্টিং যে ম্যানুফ্যাকচারিং ইউনিটগুলো আছে তাদেরকে চালিয়ে রাখাটাই আসলে একটা বড় চ্যালেঞ্জ হয়ে গেছে। সো এই পলিসির ফলেই কিন্তু ব্যাংকের দুর্বলতাটা আরও বাড়ছে এবং এটা সবচেয়ে বেশি বেড়েছে আমরা মনে করি যে আপনার এনপিএল এর ডেফিনিশন যে 6 মাস থেকে 3 মাসে নামিয়ে দিলাম আমরা, সেটার কারণে আমি মনে করি ইটস টাইম টু রিভার্স ইট। কারণ এই মুহূর্তে যদি আমরা এই পলিসিটাতে কন্টিনিউ করি তাতে ইকোনমিতে একটা লং টার্ম ড্যামেজ ক্রিয়েটেড হতে পারে। এছাড়া বাণিজ্যিক ব্যাংক থেকে সরকারের ঋণ নেওয়া কমানোর তাগিদ অর্থনীতিবিদদের। সরকার যদি বেশি বেশি লোন ব্যাংকিং সিস্টেম থেকে নেয় তাহলে সেটা বেসরকারি খাতে যে ঋণ প্রবাহের উৎস সেখানে কিন্তু টান দেয়। কিন্তু এই সিস্টেম থেকে যদি আমরা বের হতে চাই তাহলে কি করতে হবে? তাহলে করতে হবে যে সরকারকে ওই ব্যাংকিং সিস্টেম থেকে সে যেন কম লোন নেয় সেই জায়গাটা তৈরি করতে হবে। এবং সেটা তৈরি করার উপায় হচ্ছে যদি সরকার তার রাজস্ব আয়ে অধিকতর যদি গতি দেখাতে পারে। বেসিক কতগুলো প্রিকন্ডিশনস আছে যার মাধ্যমে আমরা ব্যক্তিগত বিনিয়োগকে উৎসাহিত করতে পারি। আইন শৃঙ্খলা একটি, তারপরে জ্বালানি খাতের যে বা জ্বালানি নিরাপত্তা এটা নিশ্চিত করা। কাজে আমি বলবো যে বিনিয়োগের পরিবেশে যে উন্নতি হচ্ছে এটা কিন্তু খুবই সম্ভব গতিতে। এই জায়গাটা আমাদেরকে আরও অধিকতরভাবে বেগবান করতে হবে। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। বরগুনার একটি প্রাইভেট ক্লিনিকে জরায়ু অপারেশনের সময় ব্যবহৃত একটি ফোরসেপ রোগীর পেটের ভেতরে রেখেই সেলাই করে দিয়েছেন চিকিৎসকরা। এ ঘটনার দীর্ঘ 7 মাস পরে সম্প্রতি বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে আরেকটি অপারেশনের মাধ্যমে অপসারণ করা হয় সেই ফোরসেপ। ভুক্তভোগী রোগীর অবস্থা এখন সংকটাপন্ন। চিকিৎসার ব্যয় সামলাতে সর্বশান্ত রোগীর পরিবার। বরগুনা থেকে সোহেল হাফিজের পাঠানো রিপোর্ট। বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এখন ষাটোর্ধ্ব নারী কোহিনুর বেগম। পেটের ভেতরে পচন ধরেছে তার। শরীর খারাপ, আমার অসুস্থ, আমি একটু কথাও কইতে দিই, একটু কার সাথে তারি নিয়ে আমার শরীরে এত ব্যথা, দিন রাত কান্দতে কান্দতে আমার দিন যায়। আমার শাশুড়ি অপারেশন হয়েছে, তাদের কাছে অনেকবার গেছি, তারা গুরুত্ব মানে কোনোদিনও দেখে নাই। আমার মা কতক্ষণ বাঁচবে তা জানি না, এই ঘটনার আমরা বিচার চাই। বরগুনা শহরের প্রাণকেন্দ্রে কুয়েত প্রবাসী হাসপাতাল, এখানেই কোহিনুর বেগমের জরায়ু অপারেশন হয় 2024 সালের 18 নভেম্বর। অপারেশন করেন বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক সার্জন ডাক্তার ফারহানা মাহফুজ এবং ওই ক্লিনিকের নিয়মিত চিকিৎসক ডাক্তার সাফিয়া পারভিন। অপারেশনের পর থেকেই ধীরে ধীরে গুরুতর অসুস্থ হয়ে পড়েন কোহিনুর বেগম। এরপর দীর্ঘ 7 মাস পরে গত 18 জুন আরেকটি অপারেশনের মাধ্যমে সেই ফোরসেপ অপসারণ করেন বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা। আমি তো ইচ্ছে করে করি না যে তার পেটের মধ্যে ওটা দিয়ে রেখে আমি চলে আসছি। ইচ্ছে করে ক্ষতি করার জন্য করবো? কখনোই তো করবো না। কোনো ডাক্তার করে, কোনো সার্জনই তো করে না। আর যদি ভুল হয়ে থাকে এটা তো মানুষ মাত্রই ভুল হয়। বরাবরের মতো অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্বাস্থ্য বিভাগের।
এই বিষয়টি আমাদের কাছে এখনও অভিযোগ আকারে আসেনি বা এ বিষয়ে আমরা এখনও অকেবল না। আমরা যদি কোনো এ বিষয়ে কোনো তারা কমপ্লেইন পাই আমরা যথাযথ তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেব। কুয়েত প্রবাসী হাসপাতালের মতো এমন সব দায়িত্বহীন ও বাণিজ্যিক ক্লিনিকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্থানীয়দের। সোহেল হাফিজ, এনটিভি নিউজ, বরগুনা। আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের মা অধ্যাপিকা মাহমুদা বেগম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভোরে রাজধানীর মগবাজারে একটি হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। তার বয়স হয়েছিল 87 বছর। তিনি বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন। তিনি একমাত্র ছেলে মাহমুদুর রহমান এবং অসংখ্য গুণাগ্রহী ও ছাত্রছাত্রী রেখে গেছেন। অধ্যাপিকা মাহমুদা বেগম দৈনিক আমার দেশ পাবলিকেশনসের ভাইস চেয়ারম্যান ছিলেন। কর্মজীবনে তিনি চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, তিতুমির কলেজ সহ বিভিন্ন কলেজের বাংলা শিক্ষক ছিলেন। বাদ জোহর গুলশান আজাদ মসজিদে নামাজে জানাজা শেষে জুরাইন কবরস্থানে তাকে দাফন করা হবে। আজ 10ই মুহররম, পবিত্র আশুরা। শোক, ত্যাগ আর প্রতিবাদের গৌরবময় স্মৃতি বিজড়িত একটি দিন। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও গভীর আবেগে দিনটিকে স্মরণ করা হয়। এদিনে মুসলমানরা নানা ইবাদাত, দোয়া, মুনাজাত এবং সমাজ কল্যাণমূলক কাজের মধ্য দিয়ে কারবালার আত্মত্যাগের মহিমা স্মরণ করেন। শিয়া মতাবলম্বীরা ইমাম হোসেনের শোকের মাতমের পাশাপাশি রাজধানীর পুরান ঢাকার হোসেনি দালান ও মোহাম্মদপুরের শিয়া মসজিদ সহ দেশের বিভিন্ন স্থানে তাজিয়া মিছিল বের করে। দিনটি মুসলিম উম্মার কাছে গভীরভাবে শোকাবহ ও তাৎপর্যপূর্ণ। 61 হিজরির আজকের এই দিনেই কারবালার প্রান্তরে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা ও তার পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করা হয়। দর্শক, তাজিয়া মিছিলের খবর জানতে আমরা যাচ্ছি ফার্মগেট এলাকায়। সেখানে আছেন আমাদের সহকর্মী আবির আহমেদ। আবির, তাজিয়া মিছিলের সবশেষ খবর আমাদের জানাবেন। আবির, তাজিয়া মিছিলের সবশেষ খবর আমাদেরকে জানাবেন। আমরা যেমনটি জানছিলাম আগের খবরে, সেই মিছিলটি কিন্তু সকাল থেকে এই রাজধানীর বিভিন্ন এলাকায় শোকের মিছিল করে এই শিয়া সম্প্রদায়রা। এখন আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর ফার্মগেট এলাকায়। এই মোহাম্মদপুর থেকে যে এই মিছিলটি এখান থেকে বের হয়ে পুরো মোহাম্মদপুর এলাকা প্রদক্ষিণ করে তারপরে ধানমন্ডি হয়ে এখন তারা যতগুলো মিছিল রয়েছে সেই সব মিছিলগুলো কিন্তু ফার্মগেট এলাকাতে জড়ো হবেন। এই তারা যেটি বলছেন যে এই মিছিল শুধু শোকের মিছিল নয়, এই মিছিল নিয়ে বিভিন্ন সময় এই যে মুসলমানদের উপরে যে বর্বর হামলা করা হয়েছে সেই প্রতিবাদ জানানো। আর এই বিষয়ে জানিয়ে রাখি যে ডিএমপি পক্ষ থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছিল যে এই মিছিলে যাতে কোনো ধারালো অস্ত্র যেমন চাকু, ছুরি এই ধরনের কোনো অস্ত্র যাতে ব্যবহার না করা হয়, সেই নির্দেশনা মেনে কিন্তু তারা এই শোকের মিছিল আশুরার 10ম দিন আজ সেটি পালন করছে। এবং সবাইকে এখানে দেখাতে চাই যে কালো মিছিল, কালো ড্রেস পরে সবাই কালো পতাকা নিয়ে তারা এই উৎসব পালন করছেন। এখন এই মিছিলটি নিয়ে তারা ফার্মগেট এলাকাতে জড়ো হবেন এবং বিভিন্ন সময় মুসলমানদের প্রতি যে বর্বর হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদ এই মিছিলের মাধ্যমে তারা জানিয়েছেন। বিশেষ করে রিসেন্টলি যে গাজায় যে হামলা হয়েছে সেটিরও তারা প্রতিবাদ জানিয়েছেন এই মিছিলের মাধ্যমে। এবছরের মূল প্রতিবাদ তো এটি ছিল আমার কাছে সর্বশেষ এখান থেকে। দর্শক, রাজধানীর ফার্মগেট এলাকা থেকে তাজিয়া মিছিলের খবর জানাচ্ছিলেন সহকর্মী আবির আহমেদ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন একটি চক্র পরিকল্পিতভাবে বিএনপিকে সংস্কার বিরোধী বলে অপপ্রচার চালাচ্ছে। সকালে দলের গুলশান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তিনি। ঐকমত্য প্রতিষ্ঠার আগ্রহী বলেই আমাদের প্রতিনিধিগণ ধৈর্য ধরে আলোচনা শুনছেন এবং তথ্য প্রমাণ যুক্তি দিয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণে কমিশনকে সহযোগিতা করছেন। রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ কতিপয় প্রতিষ্ঠানকে শক্তিশালী করার নামে জনগণের নির্বাচিত সংসদ, নির্বাচিত সরকার তথা রাষ্ট্র কাঠামোকে দুর্বল ও অকার্য করার
কোনো প্রস্তাবের যুক্তিসঙ্গত বিরোধিতা সংস্কারের মূল উদ্দেশ্যের সাথে সঙ্গতিপূর্ণ বলেই আমরা মনে করি। এদেশে কোনো জঙ্গি নেই ও মালয়েশিয়া থেকে যে 3 জন ফেরত পাঠানো হয়েছে তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, বর্তমানে দেশটিতে আটক থাকা বাংলাদেশিদের কোনো জঙ্গি সম্পৃক্ততা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ওখান থেকে 3 জন যারা আসছে তাদের মেইনলি ছিল যে তাদের যে কি বলে ওই ভিসার যে মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছিল। এই 3 জনের এই ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, কিন্তু তাদের যে পুলিশের যে চিফ তিনি তো ব্রিফিংয়ে বলেছেন তিনি পুলিশের ওদের পুলিশের চিফ যেটা বলছে ওই 5 জনদের আসা হয় নাই, তাদের সাথে আমাকে সরকারি লেভেলে যোগাযোগের চেষ্টা করা হইতেছে, আমরা ইনভেস্টিগেশন করে দেখি। বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অবস্থান নাই, এখানে কোনো ধরনের জঙ্গিবাদ নাই। আপনাদের সহযোগিতায় কিন্তু এখানে জঙ্গিবাদ নির্মূল করে দেওয়া হয়েছে, এটা ক্ষেত্রে আপনাদের ক্রেডিট সবচেয়ে বেশি। আপনারা সবাই মানে কোনো ধরনের আপনারা এই যে গত 10 মাসে কোনো একটা ইনফরমেশন দিতে পারছেন জঙ্গিবাদের, যেহেতু নাই, আগে ছিল আপনারা দিচ্ছেন, এখন নাই আপনারা দেন না। দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের মা বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপিকা মাহমুদা বেগম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভোরে রাজধানীর মগবাজারে একটি হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। তার বয়স হয়েছিল 87 বছর। তিনি বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। তিনি একমাত্র ছেলে মাহমুদুর রহমান এবং অসংখ্য গুণাগ্রহী আত্মীয় স্বজন ও ছাত্রছাত্রী রেখে গেছেন। অধ্যাপিকা মাহমুদা বেগম দৈনিক আমার দেশ পাবলিকেশনসের ভাইস চেয়ারম্যান ছিলেন। কর্মজীবনে তিনি চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, তিতুমির কলেজ সহ বিভিন্ন কলেজের বাংলার শিক্ষক ছিলেন। মরহুমার পরিবারের প্রতি শোক জানাতে তার বাসভবনে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উপদেষ্টা আদিলুর রহমান, এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাংবাদিকগণ। বাদ জোহর গুলশান আজাদ মসজিদে নামাজে জানাজা শেষে জুরাইন কবরস্থানে তাকে দাফন করা হবে। একটি মহল পরিকল্পিতভাবে বিএনপিকে সংস্কার বিরোধী রাজনৈতিক দল হিসেবে উপস্থাপনের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাষ্ট্র পরিচালনায় কতিপয় প্রতিষ্ঠানকে শক্তিশালী করার নামে নির্বাচিত সরকারকে অকার্যকর করার কোনো প্রস্তাবের যুক্তিসঙ্গত বিরোধিতা সঙ্গতিপূর্ণ। হাসান মাহমুদের রিপোর্ট। জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক দলগুলোর সাথে চলছে ঐকমত্য কমিশনের ধারাবাহিক বৈঠক। এমনতর পরিস্থিতিতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে দলটি বলছে, সংস্কার নিয়ে বিএনপিকে পরিকল্পিতভাবে দোষারোপ করা হচ্ছে। একটা মহল, একটা চক্র অত্যন্ত পরিকল্পিতভাবে বিএনপিকে সংস্কার বিরোধী বলে প্রচার করবার একটা অপচেষ্টা চালাচ্ছে। রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ কতিপয় প্রতিষ্ঠানকে শক্তিশালী করার নামে রাষ্ট্র কাঠামোকে দুর্বল ও অকার্য করার কোনো প্রস্তাবের যুক্তিসঙ্গত বিরোধিতা সংস্কারের মূল উদ্দেশ্যের সাথে সঙ্গতিপূর্ণ বলেই আমরা মনে করি। সংবাদ সম্মেলনে বলা হয়, ঐকমত্য কমিশনের দেওয়া সুপারিশ প্রস্তাবে দুদক সংস্কারে 47টির মধ্যে 46টি, জনপ্রশাসন সংস্কারে 208টির মধ্যে 187টি, বিচার বিভাগীয় সংস্কারে 89টির মধ্যে 62টি, নির্বাচনী ব্যবস্থা বিষয়ক সংস্কারে 243টির মধ্যে 141টিতে একমত এবং সংবিধান সংস্কার কমিশনের 131টি দফা ওয়ারি মতামত দিয়েছে বিএনপি। বহু সংস্কার প্রস্তাবে শুধুই ঐকমত্য প্রতিষ্ঠার স্বার্থে আমরা একমত হয়েছি, যেগুলি বাস্তবায়ন অত্যন্ত দুরূহ এবং যে উদ্দেশ্যে এসব প্রস্তাব তা অর্জনের সাফল্য প্রশ্ন সাপেক্ষ। কোনো একজন ব্যক্তি বা কয়েকজন ব্যক্তি গোষ্ঠী তারা একটা ভুল প্রচারণা, মিথ্যা প্রচারণা সমানে করে যাবেন, আর সেটাতে তারা মনে করবেন যে জনগণ খুব সাড়া দিচ্ছে। জনগণ সাড়া দিচ্ছে না। তবে পিআর পদ্ধতি সহ বেশ কিছু বিষয়ে বিএনপির অবস্থান নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন নেতারা। পিআর পদ্ধতি হলো গোটা নির্বাচন ব্যবস্থাকে বদলে দেওয়া। এই নিয়ে জনগণের সঙ্গে কি কোনো মত বিনিময় হয়েছে আপনাদের কারো? এ সম্পর্কে জনগণকে কে কিছু অবহিত করেছে? তারা কেমন পিআর পদ্ধতি চায়? কোনো ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রীর আসনে বহাল থাকবেন না। এটা সাথে আমরা এটা বলেছি, প্রধানমন্ত্রী এবং সংসদ নির্বাহী বিভাগকে কার্যকরভাবে সরকার এবং রাষ্ট্র পরিচালনার স্বার্থে তার কর্মপরিধির মধ্যে অন্য কোনো অর্গান এবং অন্য কোনো বডি সৃষ্টি করে যাতে তার কর্মকাণ্ডকে ব্যাহত না করে।
কিন্তু জনগণের অংশগ্রহণ ছাড়া বড় ধরনের কোনো পরিবর্তন চাপিয়ে দেওয়া ঠিক হবে না জানিয়ে বিএনপি বলছে, যারা নির্বাচন বিলম্বিত করতে চায় তারা গণতন্ত্রের শক্তি নয়। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের মা বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপিকা মাহমুদা বেগম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভোরে রাজধানীর মগবাজারে একটি হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। তার বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন। অধ্যাপিকা মাহমুদা বেগম দৈনিক আমার দেশ পাবলিকেশনসের ভাইস চেয়ারম্যান ছিলেন। কর্মজীবনে তিনি চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, তিতুমির কলেজ সহ বিভিন্ন কলেজে বাংলার শিক্ষক ছিলেন। তার বাসভবনে গিয়ে মরহুমার পরিবারের প্রতি শোক জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান, এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সাংবাদিকগণ। বাদ জোহর গুলশান আজাদ মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর জুরাইন কবরস্থানে তাঁকে দাফন করার কথা রয়েছে। তিনি একমাত্র ছেলে মাহমুদুর রহমান এবং অসংখ্য গুণগ্রাহী আত্মীয় স্বজন এবং ছাত্রছাত্রী রেখে গেছেন। মাহমুদুর রহমান সাহেবের মায়ের ইন্তেকাল নিঃসন্দেহে তার ব্যক্তিগত জীবনে, তার পারিবারিক জীবনে এবং আমরা যারা তার সঙ্গে একসাথে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে কাজ করেছি তাদের সকলকেই অবশ্যই আপনার এটা কিছুটা মর্মাহত করেছে। আমরা ওনার মাগফিরাতের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা ওনাকে জান্নাতের আলা দরজা দান করুন। আর ওনার যে সন্তানটা একটা ডায়মন্ড দুনিয়ার জন্য, বাংলাদেশের জন্য রেখে গেছেন, আল্লাহ তাআলা এই দেশ এবং জাতির খেদমত নিঃসংকোচে নির্ভয়ে আল্লাহ যেন তাকে করার তৌফিক দান করেন। আমার জন্য বেশি খারাপ লাগে মাহমুদের জন্য এবং পারভিনের জন্য, যে তারা একটা খুঁটির মতো ছিল পরিবারের পেছন থেকে। মানে তার যে অন্যান্য যে রাজনৈতিক ব্যক্তিত্ব, তার যে শক্তিটা, তার যে ব্যক্তিত্বের ব্যাপারটার দিকে, দৃঢ়তার দিকে, এটা কিন্তু পরিবার থেকে এসেছে। এটা একটা বড় ধরনের ক্ষতি। খুবই দুঃখজনক যে মাহমুদ ভাই বহুদিন তার মা সাহায্য থেকে বঞ্চিত থাকতে বাধ্য হয়েছে। যখন আল্লাহ তাকে সুযোগ দিলেন ফিরে আসার এবং তার মার সেবা করার, তখন আর বেশি দিন তিনি পেলেন না। আজ পবিত্র আশুরা, শোক, ত্যাগ আর প্রতিবাদের গৌরবময় আরবি মাস মহররমের 10 তারিখ। এই দিন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে এজিদ বাহিনীর হাতে শহীদ হন। মুসলিম উম্মার কাছে অত্যন্ত শোকাবহ দিন এটি। এছাড়া ইসলামের ইতিহাসে ঘটনাবহুল আশুরার দিনটি খুবই তাৎপর্যপূর্ণ। এই দিন নফল নামাজ, রোজা, জিকির আজকারে সময় কাটান মুসল্লিরা। পুরান ঢাকার হোসনি দালান ইমামবাড়া থেকে সবচেয়ে বড় শোক মিছিল বের করা হয়। আবির আহমেদকে সাথে নিয়ে আপেল শাহরিয়ারের রিপোর্ট। আশুরার এই দিনটিকে ধর্মপ্রাণ মুসলমানরা স্মরণ করে শোক আর গভীর শ্রদ্ধায়। ইবাদত বন্দেগীর পাশাপাশি কারবালার আত্মত্যাগের মহিমা স্মরণ করতে নানা আয়োজনে পালিত হয় পবিত্র আশুরা। শিয়া সম্প্রদায়ের মুসলমানরা ইমাম হোসেনকে শোকে মাতমের মাধ্যমে স্মরণ করতে রাজধানীর পুরান ঢাকার হোসনি দালান ও মোহাম্মদপুরে শিয়া মসজিদ সহ দেশের বিভিন্ন স্থানে তাজিয়া মিছিল বের করেন। ৬১ হিজরির আজকের এই দিনেই কারবালার প্রান্তরে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসেন ও তার পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করা হয়। ন্যায় ও সত্যের পক্ষে যুদ্ধ করতে গিয়ে তার এই আত্মত্যাগ স্মরণে শোক মিছিল। আমরা সবসময় মওলা হুসাইনের জন্য এবং আমাদের আহলে বাইতের শিক্ষাই এইটা যে সবসময় মজলুমের পক্ষে থাকার জন্য, জালেমের বিপক্ষে থাকার জন্য। আলে রাসূলের অনুসারী হিসাবে আজকে আমরা রাস্তায় বের হয়ে এই মেসেজটা দিতে চাই যে আমরা ইমাম হুসাইনের পক্ষে এবং ইয়াজিদের বিরুদ্ধে। ইমাম হুসাইন আলাইহিস সালাম আমাদেরকে ওই শিক্ষা দিয়ে গেছেন, জালেমের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, মিথ্যার বিরুদ্ধে হকের প্রতিবাদ। তাজিয়া মিছিলে অংশ নেয়া ধর্মপ্রাণ মুসল্লিরা বলছেন, ইসলামের শান্তি ও সম্প্রীতির আদর্শকে সমুন্নত রাখতে ইমাম হোসেনের আত্মত্যাগ মানব ইতিহাসে আজও সমুজ্জ্বল। আমরা মুসলমান হিসাবে আমরা ওনার শোক পালন করতেছি। আমাদের মুসলমান হিসেবে জাগরণ হওয়া উচিত। আমাদের আসলে উচিত সকল ধরনের
ফেকরা থেকে উঠে এসে সকল মুসলিমদের একসাথে একত্রিত হয়ে সারা বিশ্বের জন্যই কাজ করা উচিত। রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা শোক মিছিলে অংশ নেন নানা বয়সী নারী পুরুষ। বাচ্চাদেরকে দেখানোর জন্য আর কি খুব ভালো লাগতো স্যার। আমার নাতিনকে নিয়ে আসছি, যে মানতি করছিলাম তো এখানে এর লিগে নিয়ে আসছি। সত্যের পক্ষে এবং ইসলামের অমীয় বার্তা ছড়ানোর শপথ ছিল শোকে মাতম করা মুসল্লিদের হৃদয়ে। শান্তিপূর্ণভাবে শোক মিছিল শেষ করতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয় আইনশৃঙ্খলা বাহিনী। কারবালা যুদ্ধ ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যা সত্য ও ন্যায় বিচারের জন্য আত্মত্যাগের এক উজ্জ্বল দৃষ্টান্ত। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হিসেবেও পরিচিত। মুসলিমরা এই দিনটিকে শোক দিন হিসেবেও পালন করে। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে নানা কর্মসূচিতে সারা দেশে পালিত হচ্ছে পবিত্র আশুরা। চট্টগ্রামে ঐতিহাসিক 10 মহরম পবিত্র আশুরা উপলক্ষে সকালে নগরীর সদর ঘাট হোসাইনিয়া ইমামবারগাহ থেকে শোক মিছিল বের করে আহলে বাইত মুসলিম জামাত। পরে তাজিয়ার র্যালিতে নেতৃত্ব দেন হালিশহর শিয়া মসজিদের ইমাম মাওলানা আমজাদ হোসেন। খুলনায় আঞ্জুমানে পাঞ্চা গানের উদ্যোগে শোক র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর আলতাপুর লেন থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এদিকে যশোর ঈদগাহ ময়দান থেকে শোক মিছিলটি বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে মুরলি মোড় ইমামবাড়ায় গিয়ে শেষ হয়। দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ আজ চাঁপাইনবাবগঞ্জে গিয়েছেন। দুপুরে তার সাথে সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সমন্বয়কারী নাসিরুদ্দিন পাটোয়ারি, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিজ আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ চাঁপাইনবাবগঞ্জ শহরের শান্তির মোড় এলাকায় পৌঁছান। এ সময় স্থানীয় নেতাকর্মীরা তাদেরকে স্বাগত জানান। এরপর শান্তির মোড় থেকে জুলাই পদযাত্রা নিয়ে শহরের বাতেনখার মোড়, বড় ইন্দারা মোড় এবং গাবতলা মোড় হয়ে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মোড়ে গিয়ে শেষ করবে। সেখানেই পথসভায় অংশ নেবেন তারা। এর আগে 1 জুলাই থেকে দেশ করতে জুলাই পদযাত্রা কর্মসূচি শুরু করেন রংপুর থেকে। এরপর গাইবান্ধা, নীলফামারীর সৈয়দপুর, পঞ্চগড় হয়ে বগুড়া, জয়পুরহাট, নওগাঁয় পদযাত্রা শেষে পথসভা করেন। আজ চাঁপাইনবাবগঞ্জ হয়ে রাজশাহীতে। এদিকে নানা কর্মসূচিতে সারা দেশে পালিত হচ্ছে পবিত্র আশুরা। এবারও চট্টগ্রাম ও খুলনায় বড় পরিসরে তাজিয়া মিছিল বের হয়। জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। শোকাবহ দিনটি উপলক্ষে চট্টগ্রাম নগরীর সদরঘাট হোসানিয়া ইমামবারগাহ থেকে শোক মিছিল বের করে শিয়া মুসলিম জামাত। পরে তাজিয়া র্যালিতে নেতৃত্ব দেন হালিশহর শিয়া মসজিদের ইমাম মাওলানা আমজাদ হোসেন। ইমাম হোসেন আলাইহিস সালাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে জালেমের বিরুদ্ধে সোচ্চার হতে হবে, লড়াই করতে হবে। কিন্তু তিনি যুদ্ধ করতে আসেননি, কারণ তিনি তার পরিবারকে নিয়ে মদিনা থেকে যখন বাইরে হয়েছেন তখন বলেছেন যে আমি নানার উম্মতের সংশোধনের জন্য বাইরে হয়েছি। খুলনায় আঞ্জুমানে পাঞ্চা গানের উদ্যোগে শোক মিছিল বের হয়। শোক র্যালিটি নগরীর আলতাপুল লেন থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পবিত্র আশুরা উপলক্ষে যশোর ঈদগাহ ময়দান থেকে তাজিয়া মিছিল বের হয়। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কুরালি মোড় ইমামবাড়া গিয়ে শেষ হয়। মানিকগঞ্জে প্রাচীন গারপাড়ায় কারবালা প্রান্তরে ঘটে যাওয়া যুদ্ধের স্মৃতিচারণ সহ নানা কর্মসূচি পালিত হয়েছে। ইমামবাড়ি থেকে একটি শোক র্যালি বের হয়। এছাড়া মহরম মাসের প্রথম 10 দিন কোরআন তেলাওয়াত, ফাতিহা পাঠ, মিলাদ এবং মার্সিয়া সহ নানা কর্মসূচি পালিত হয়েছে। কিশোরগঞ্জ সহ সারা দেশে পালিত হচ্ছে পবিত্র আশুরা। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। জুরাইন কবরস্থানে বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের মা অধ্যাপিকা মাহমুদা বেগম। গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে দাফন করা হয় বিশিষ্ট এই শিক্ষাবিদকে। তার এই মৃত্যুতে শোক জানিয়েছেন এনটিভি পরিবার সহ রাজনৈতিক ব্যক্তি ও সমাজের বিশিষ্ট ব্যক্তিরা। মেজবাহ হাসানের রিপোর্ট। স্বৈরাচার শেখ হাসিনার রোশনালে পড়ে মায়ের কোল ছাড়তে বাধ্য হয়েছিলেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। যখন দেশে ফিরে মাকে সেবার সুযোগ পেলেন তখনই বিদায় নিলেন একমাত্র অভিভাবক। মাহমুদুর রহমানের দীর্ঘ যাত্রায় পাশে ছিলেন তাদেরই একজন এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী। সান্ত্বনা দিতে তাই গুলশানের বাসায় ছুটে যান পরিবার নিয়ে। একে একে ছুটে আসেন
তার সহযাত্রীরা। তিনি নিশ্চয়ই জান্নাতবাসী হবেন, আশা করি আমরা সকলে আমরা এটা দোয়া করি আল্লাহর কাছে। আমাদের মাহমুদুর রহমানের জন্য কিন্তু এটা একটা বড় ধরনের ক্ষতি। গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত জানাজায় অংশ নেন সরকারের উপদেষ্টা সহ বিশিষ্ট ব্যক্তি ও স্বজনরা। মাহমুদুর রহমান সাহেবের মায়ের ইন্তেকাল নিঃসন্দেহে তার ব্যক্তিগত জীবনে, তার পারিবারিক জীবনে এবং আমরা যারা তার সঙ্গে একসাথে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে কাজ করেছি তাদের সকলকেই অবশ্যই আপনার এটা কিছুটা মর্মাহত করেছে, কিন্তু মানুষকে তো যেতেই হবে। মাহমুদুর রহমান সাহেবের মা একজন মহিষী মহিলা ছিলেন। আমরা ওনার মাগফিরাতের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা ওনাকে জান্নাতের আলা দরজা দান করুন। আর ওনার যে সন্তানটা একটা ডায়মন্ড দুনিয়ার জন্য বাংলাদেশের জন্য রেখে গেছেন, আল্লাহ তাআলা এই দেশ এবং জাতির খেদমত নিঃসংকোচে নির্ভয়ে আল্লাহ যেন তাকে করার তৌফিক দান করেন। 87 বছরের জীবনে শিক্ষাবিদ প্রফেসর মাহমুদা বেগম চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ, তিতুমির কলেজ সহ বিভিন্ন কলেজে শিক্ষকতা করেন। সবশেষ দৈনিক আমার দেশ পাবলিকেশনসের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন মাহমুদা বেগম। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক নন্দিত টেলিভিশন চ্যানেল এনটিভির প্রতিষ্ঠাবার্ষিক ঘিরে সারা দেশে বিভিন্ন আয়োজন করা হয়। বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের ধারাবাহিকতার প্রত্যাশা করেন দর্শক ও অতিথিরা। প্রতিনিধিদের তথ্যছবিতে ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্ট। সময়ের সাথে আগামীর পথে এই স্লোগানে দেশের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভির 23 বছরের পদার্পণ উপলক্ষে নেত্রকোনায় কেক কাটা, আলোচনা সভা, বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। এ সময় জেলা প্রশাসক বনানী বিশ্বাস ও পুলিশ সুপার মির্জা সাইম মাহমুদ উপস্থিত ছিলেন। পাবনায় আলোচনা সভা, কেক কাটা, কবিতা আবৃত্তি সহ নানা আয়োজনে এনটিভির 23 বছরের পদার্পণ অনুষ্ঠান হয়েছে। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব উপস্থিত ছিলেন। রাঙামাটিতে বর্ণিল শোভাযাত্রা করে জেলা প্রশাসক কার্যালয়ে কেক কাটার মাধ্যমে এনটিভির 23তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। কুষ্টিয়ায় এতিমদের সাথে নিয়ে কেক কেটে এনটিভির জন্মদিন পালন করা হয়েছে। এ সময় এনটিভির চেয়ারম্যান আলহাজ মুসাদ্দেক আলীর সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। 23 বছরে পদার্পণ উপলক্ষে পিরোজপুরে কেক কেটে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। দিনাজপুরে এনটিভির জন্মদিন উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। একই সাথে দিনাজপুর প্রেস ক্লাবের অডিটোরিয়ামে আলোচনা সভা ও কেক কাটা হয়। এনটিভির 23তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। লালমনিরহাটে আলোচনা সভা, কেক কাটা ও মিষ্টিমুখ করানোর মাধ্যমে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে আলোচনা সভা ও কেক কাটা হয়েছে। শহীদ স্মৃতি পৌর উদ্যানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। অন্তর্বর্তী সরকারের সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন মুর্শিদ বলেছেন, জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মত্যাগ স্মরণ করতে সরকার পুরো মাস উৎসর্গ করেছে। দুপুরে নারায়ণগঞ্জ শহরের নয়ামাটি এলাকায় শহীদ রিয়া গোপের বাড়িতে যান সমাজ কল্যাণ উপদেষ্টা। রিয়ার নামে একটি স্টেডিয়ামের নামকরণ করা হয়েছে। গত বছরে 19 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বাড়ির ছাদে খেলা করতে গিয়ে বাবার কোলে মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যায় 6 বছরের শিশু রিয়া গোপ। পরিষ্কার জায়গা আছে, ভাবনা আছে, এবং সেই জায়গাটাতে আমরা কোনো শহীদের শিশু তাকে প্রাধান্য দিতে চাই। তার অভিভাবক যে তাকে যত্ন নিয়ে বড় করবে তাকে আমরা মাথায় রাখতে চাই, এবং তার পরিজনদেরকে যারা হকদার তাদেরকেও আমরা বলতে চাই।
নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিক উদযাপিত হয়েছে। সকালে বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠা বার্ষিকের অনুষ্ঠান মালার উদ্বোধন করেন শিক্ষা উপদেষ্টা ডক্টর সিআর আবরার। এর আগে জাতীয় সঙ্গীত পরিবেশন ও পতাকা উত্তোলন করা হয়। এরপর বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিনেট ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে সিনেট ভবনে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকিব। সিলেটে জেলা পণ্য পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকা ৪৮ ঘণ্টার কর্মবিরতি দ্বিতীয় দিনের মতো চলছে। ধর্মঘটের কারণে জেলার বিভিন্ন সড়কে ট্রাক, লরি ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকায় পণ্য পরিবহন কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। সিলেটে বন্ধ থাকা পাথর কোয়ারিগুলো খুলে দেয়া, ক্রাশার মেশিন ধ্বংস অভিযান বন্ধ, পাথর পরিবহনকারী ট্রাকের চালক ও শ্রমিক হয়রানি বন্ধ করা সহ ৫ দফা দাবিতে এই আন্দোলন কর্মসূচির ডাক দেয়া হয়। জনগণকে ক্ষমতায়িত করতে পারলে জাতীয় নিরাপত্তা নিশ্চিত হবে বলে ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ FSDS আয়োজিত আলোচনায় মত দিয়েছেন বক্তারা। জাতীয় নিরাপত্তার জন্য জাতীয় ঐক্য অপরিহার্য বলে মত দেন তারা। বিএনপি নেতারা বলেন, জাতীয় নিরাপত্তার বিষয়টি সংসদে আলোচনা হতে পারে। সব সমস্যার সমাধান করে নির্বাচনের আয়োজন করার দাবি অযৌক্তিক বলে উল্লেখ করেন তারা। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে জামায়াতের কোনো আপত্তি নেই, তবে তা যেন কোনোভাবেই যেন তেন না হয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ৯১ সালে নির্বাচনের উদাহরণ টেনে সাবেক সেনাপ্রধান নুরুদ্দিন খান বলেন, পুলিশের পাশাপাশি সেনাবাহিনীকে নির্বাচনের দায়িত্ব দেওয়া হলে ভালো ভোট করা সম্ভব। তবে নির্বাচনের আগে মৌলিক সংস্কার করা না গেলে তা শুধুই একটি নির্বাচন হবে বলে মন্তব্য করেন বদিউল আলম মজুমদার। আসলে জনগণকে আপনাকে ক্ষমতায়িত করতে হবে, জনগণের সার্বভৌমত্বকে নিশ্চিত করতে হবে। যদি আমরা সেটা করতে পারি তাহলে আমাদের জাতীয় নিরাপত্তাও নিশ্চিত হবে, আমাদের অন্যান্য বিষয়গুলো অত্যন্ত সহজ হয়ে আসবে। আমরা গণতন্ত্রই চর্চা করতে পারিনি ঠিক মতো, আমরা গণতন্ত্রকে চর্চা করতে গিয়ে প্রতি পদে পদে বাধা পেয়েছি। ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার ক্ষেত্রে বাংলাদেশ জামায়াতে ইসলামের কোনো ধরনের কোনো আপত্তি নেই, কিন্তু যে বিষয়টি আমরা বলছি, আমাদের আমিরও গতকাল বলেছেন যে জেনারেল একটা ইলেকশন আমরা চাই না। এই জেনারেল ইলেকশন চাই না মানে আমরা ইলেকশন চাই না, এই বিষয়টা না, একটা ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। ইলেকশন একটা ভালো ইলেকশন, এখানে আমি নিজে একটু কৃতিত্ব দিতে চাই। আমি চাই সেই ধরনের আরও ইলেকশন ভবিষ্যৎ হোক। ইলেকশনটা আশা করি আমি ইনশাল্লাহ খুব ঠিকভাবে সঠিকভাবে হবে। ইলেকশন নিয়ে কোনো চিন্তা ভাবনা নাই, যদি সেনাবাহিনীকে সেই দায়িত্ব দেওয়া হয়।